দল খেয়েছে, আরেক দল রেডি আছে। ইসলামী নেতা মিজানুর রহমান আজহারীর এই বক্তব্যে কি ভাবছেন গণ অধিকার পরিষদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান, জানবো তার কাছ থেকে। ওনার এই বক্তব্যটা অত্যন্ত সুন্দর, শুনতে ভালো লাগছে, কিন্তু এটাকে রাজনৈতিকভাবে কোনো কোনো পক্ষ ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। যে এটা উনি বিএনপিকে মিন করে বলেছেন, এইভাবে ইন্টেনশনালি তারা এটাকে ব্যবহার করে অসম্মান করছে। এর ফলে বিএনপির যে ব্যাপক জনগোষ্ঠী আছে, ওই জনগোষ্ঠীটা আজহারী হুজুরকে বাঁকা চোখে দেখবে এখন থেকে। এটা আসলে খুব খেয়াল করা উচিত। আমি যেটা মনে করি, আমাদের সমাজের যারা আলেম, যারা সর্বজনীন, যাদেরকে সবাই ভালোবাসছে, তারা কথা বলার সময় খেয়াল করা দরকার তাদের এই কথাটাকে কেউ মিসকোট করে কিনা, কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করতে মানে একটা স্পেস পায় কিনা। ঠিক আছে, এই কথাটা অন্যভাবে বলা যেতে পারত। যেমন আমরা তো সবাই চাঁদাবাজের বিরুদ্ধে হুঙ্কার তুলি, লুটপাটের বিরুদ্ধে হুঙ্কার তুলি, দখলদারিত্বের বিরুদ্ধে হুঙ্কার তুলি, তারপরে মানুষ হত্যার বিরুদ্ধে হুঙ্কার তুলি। এই যে ভালো কাজের জন্য আদেশ, অসৎ কাজের জন্য নিষেধ করা প্রচলিত বা যেভাবে বলা যায় সেভাবে, কিন্তু এইটা রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। যেমন আমি যদি বলি, 15 বছর শেখ হাসিনার সময়ে বিএনপি নিপীড়িত হয়েছিল, না খেয়েছিল, ক্ষুধার্ত ছিল, তাই না? রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে রাজনৈতিক দল কার্যক্রম করে, মাঠ পর্যায়ে কাজ করে, তাদের ইকোসিস্টেম আছে, অর্থনৈতিক সিস্টেম আছে, এইটা কিছুই করতে দেয়নি, তাই না? এটা তো জামাত কেউ করতে দেয়নি, তাই না? জামাতও তো না খেয়েছিল, অন্যান্য অপ্রাপর বিরোধী দলও তো না খেয়েছিল। তাহলে আজহারী হুজুর এই বক্তব্যের দ্বারা উনি শুধুমাত্র বিএনপিকে ইন্টেনশনালি বললেন, নাকি উনি জামাতকেও বলেছেন? যত বিরোধী দল আছে তারা সবাই না খেয়েছিল, তারা সবাই ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তার দল গঠনের স্বপ্ন দেখছে, সরকার গঠন করবে। এই স্বপ্ন দেখাটা কি ক্রাইম? মানে এইভাবে ব্যাখ্যা করাটাতে এটাকে কেউ কেউ ইউজ করছে কোনো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। এইটা আজহারী হুজুর এই সুযোগটা করে দিলেন। আমরা আজহারী হুজুরকে ভালোবাসি, আমরা চাই উনি আমাদের হুজুর, সবার হুজুর, আওয়ামী লীগের হুজুর, বিএনপির হুজুর, জামাতের হুজুর, সবাই। এরকম যারা জনপ্রিয় হয়ে যায় তাদের সবার প্রতি একটা ডিমান্ড থাকে, গ্রহণযোগ্যতা থাকে, তার প্রতি সবাই আশা করে যে তিনি কোনো কমিউনিটিকে আঘাত করেন না। কমিউনিটি আঘাত যেই মাহফিলে এটা বলছেন, সেই মাহফিলে কি কমপক্ষে 50,000 বা 20,000 বিএনপি নেতাকর্মী সমর্থক ছিল না? তারা হার্ট হয়েছে। তারা যখন হার্ট হবে, তাদেরকে যখন আপনি নামাজের জন্য ডাকবেন, ইমানের দাওয়াত দিবেন, তখন তারা ওই আপনাকে যেই ভালোবাসা থেকে আপনার কথাগুলো শুনছিল, তখন ওই ভালোবাসা থেকে ওই ইমানের দাওয়াত, নামাজের দাওয়াতটা ওইভাবে আর গ্রহণ করবে না। যে আসলে বলবো ও আজহারী হুজুর, এরকম করে বলবে। আমরা তো সবাই আজহারী হুজুর জন্য কথা বলেছি। আজহারী যখন বিদেশে চলে গেলেন ওই সংকটময় মুহূর্তে, তখন তো অনেক আলেম দায়ী ছিল তাকে বিদেশে পাঠানোর জন্য, চলে যাওয়ার জন্য। তখন কিন্তু আমরা তার পক্ষে কথা বলেছি। আমাদেরকে সাংবাদিক ভাইরা ফোন দিয়ে বলছে, তারেক ভাই, আজহারী হুজুরকে নিয়ে না বললে হয় না? আমি বললো, কেন হয় না? মানে কেন? এটা আমি বলবো না। একজন আলেম তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন, তার জন্য আমি কথা বলবো না? এটা আমরা বলেছি। তা আমরাই এখন বলছি যে ওনার এই কথাটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে কোনো কমিউনিটি, এটা ওনাকেই মানে বিব্রত করছে। শেখ হাসিনার দল তো আর ক্ষমতায় আসবে না, তাই না? তাহলে আরেক দল রেডি বলতে আপনার হলো যারা বিরোধী দলে ছিল, তারাই তো এখন ক্ষমতার বিভিন্ন জায়গায় যাবে। মানে মানে একটা সরকার গঠন মানে কি শুধু সরকারি দল, সেখানে বিরোধী দল থাকে। সরকারি দল এবং বিরোধী দল উভয় মিলেই কেউ মানে তারা তো সবাই নির্বাচিত হয়েই তো সংসদে যাবে। ধরেন একটা দল সংখ্যাগরিষ্ঠত্ব পেয়েছে, 200 আসন পেয়েছে, আরেকটা 100 পেয়েছে। তো 100 পেয়েছে মানে 100টা এমপি। তাহলে ওই 100টা এমপি তারা কি রাজনৈতিক মাঠে ময়দানে ব্যবসা বাণিজ্য, টেন্ডার এগুলো খাবে না? তাহলে খাবে তো দুই গ্রুপই খাবে, তাই না? তাহলে কিন্তু একটা গ্রুপকে মেনশন করা হচ্ছে অপমান করার উদ্দেশ্যে, এটাকে মিসকোট করা হচ্ছে। আমরা কিছু পাইনি এটা যদি বলেন, তাহলে আমরা যদি কিছু পাইতে চাই তখন তো আমরাও শাসক হয়ে যাব, তাই না? কেউ না কেউ তো শাসন করবে, রাজ্য চালাবে, রাষ্ট্র চালাবে, এটা তো স্বাভাবিক। শাসকের হাতেই তো রাষ্ট্র থাকবে, যে শাসন করবে জনগণকে ভালোবাসবে, জনগণকে নিয়ন্ত্রণ করবে, শৃঙ্খল রাখবে, এটা তো থাকবেই, স্বাভাবিক বিষয়। কিন্তু স্বৈরতন্ত্রের হাতে দেশ থাকাটা হলো প্রশ্নের জায়গায়। আপনি যেভাবে শাসক বলেছেন, শাসন না বলে বলবেন স্বৈরাচারের হাতে দেশ ছিল, এটা হলো এইভাবে বলতে হবে। এটা আমাদের গণতন্ত্র
নিয়ে সব সময় ষড়যন্ত্র হয়। যখন যে পায় তখন সে একটু বেশি থাকতে চায়, যেতে চায় না, মায়া তৈরি হয়, অর্থের প্রতি ক্ষমতার প্রতি মায়া তৈরি হয়। আরও কিছু প্রকল্প করতে চায়, প্রকল্প করলে টাকা পায়, সাইন করতে চায়, সাইন করলে ইনকাম হয়, সবাই থাকতে চায়। আমাদের এখানে গণতন্ত্রের জায়গাটা খুব দুর্বল, আমরা পারি না, আমরা পারছি না। এখনও ভোটাধিকার প্রশ্নবিদ্ধ, ভোটাধিকারের জায়গায় দুশ্চিন্তা আছে, ভোটাধিকারের জন্য কথা বলতে হয়, স্বতঃস্ফূর্তভাবে ভোটের জন্য প্রস্তাব আসে না, আমাদের চাপ দিতে হয়, এইটাই হলো সংকট। সংস্কারের আগে আওয়ামী যারা আছে গণ অভ্যুত্থানে মানুষ হত্যা করেছে তাদের বিচার দরকার সংস্কারের আগে। কারণ আপনি সব জায়গায় আওয়ামী লীগের লোকদেরকে বসায় রেখে রেখে আমাদেরকে সংস্কারের ট্যাবলেট খাওয়াবেন, এইটা আমরা খাবো না, এই সংস্কার খাবো না। হ্যাঁ, আমরা ফারুকীকে দিয়ে সংস্কার করবেন, ওই সংস্কার সাংস্কৃতিক অঙ্গনে আমরা খাবো না। এটা হবে প্রথম আলোর সংস্কার, ডেইলি স্টারের সংস্কার, এটা আমরা খাবো না। আমরা আসিফ নজরুল স্যারের সংস্কারকে এই মুহূর্তে গ্রহণযোগ্য মনে করছি না। হ্যাঁ, আমরা এটা মনে করছি না। আলী ইমাম মজুমদারের সংস্কারকে গ্রহণযোগ্য মনে করছি না। বিধানরঞ্জন রায়ের সংস্কার নিতে আমি কেন বাধ্য? আমি বাধ্য না। এগুলোই এরপরে না নির্বাচনের প্রশ্ন, এই লোকগুলোকে সরাতে হবে। তারপরে আপনি আরও সংস্কার কতদিনে করবেন করেন, এগুলোকে সরান। সঠিক সময়ে নিয়মিতভাবে ভোট হবে, যে অন্যায় করবে তাকে জনগণ বের করে দেবে, যে ন্যায় তাকে আবার নিয়ে আসবে, সেও ভুল করলে তাকেও বের করে দেবে। এইরকম একটা বাংলাদেশ চাই। শুধুমাত্র গণতন্ত্রের জায়গাটা সুসংগঠিত হলে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে।